আসুন আসুন, লেবু নিয়ে যান। এক পিস মাত্র 50 টাকা। আসুন আসুন, গাছে তরতাজা লেবু নিয়ে যান। আসুন দিদি, আসুন কাকি, আসুন পিসি মাসি, আমার দোকানে তাজা লেবু নিলে মুখে ফুটবে হাসি। তাজা তাজা লেবু নিয়ে যান, প্রতি পিস 20 টাকা দাম। হায় ভগবান, এই কমল দাদা, তুমি কি শুরু করেছো? আমি প্রতিদিন যা বাজারে বিক্রি করতে নিয়ে আসি, সেগুলো তুমিও বিক্রি করতে নিয়ে আসো। বলি এভাবে তো আর ব্যবসা চলে না। তুমি অন্য জায়গায় যাও তো, তুমি অন্য জায়গায় গিয়ে বিক্রি করো। এখানে বিক্রি করবে না একদম। রাগ করো না রুবেল, একদিন তোমারও ভালো ব্যবসা হবে। বুঝেছো বউ, আমার না আর ব্যবসা করা যাবে না। ওই কমল দাদা যা শুরু করে দিয়েছে, এতে আমার ব্যবসা লাতে উঠবে। আমি প্রতিদিন যা বাজারে নিয়ে যাই, কমল দাদাও সেগুলো বাজারে নিয়ে যায়, আর আমার চেয়ে কম দামে সেগুলো বিক্রি করে দেয়। এর ফলে ক্রেতারা আমার কাছ থেকে কোনো জিনিসই নিতে চায় না। ওগো, তুমি এত ব্যস্ত হইও না, মাথাটা ঠান্ডা করো। আমি বাবু বুঝি না, তুমি প্রতিদিন বাজারে যা বিক্রি করো সেগুলো কমল দাদা কিভাবে আগে জেনে যায়? সত্যি বলছি গিন্নি, আমি নিজেও তো জানি না কমল দাদা এসব কিছু কিভাবে জেনে যায়। শোনো, কালকে তুমি মুরগির ডিম বিক্রি করতে যাবে। আমি নিশ্চিত কমল দাদা এটা কোনোভাবেই জানতে পারবে না, কারণ সে তো জানে তুমি প্রতিদিনই ফসল বিক্রি করো। এবার মুরগির ডিম বিক্রি করে দেখো। এবার আমি দেখি কিভাবে ও তোমার ব্যবসায় লাল বাতি জ্বালায়। শালা রুবেল, তাহলে তুই কালকে বাজারে মুরগির ডিম বিক্রি করতে যাবি? তাহলে আমিও মুরগির ডিম বিক্রি করব। তোর ব্যবসায় লাল বাতি চালাতে আমার আবার ভীষণ ভালো লাগে। ডিম নিয়ে যান, ডিম নিয়ে যান, তরতাজা সুস্বাদু ডিম, এক হালি মাত্র 40 টাকা। ডিম নিয়ে যান। এই বড় বড় ডিম নিয়ে যাও, দেশি মুরগির ডিম, 2 হালি মাত্র 20 টাকা। ডিম একেবারে বড় বড় আর তরতাজা। কে কে ডিম নিবে? তাড়াতাড়ি এসো। না না, কমল দাদার এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। এটার একটা ব্যবস্থা নিতে হবে। এই কমল দাদা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি প্রতিদিন যা বাজারে নিয়ে আসি, তুমিও তা নিয়ে আসো। তোমার কাছে কি কোনো জাদুবিদ্যা আছে নাকি? কিভাবে জানতে পারো এসব? যাও, তুমি অন্য জায়গায় গিয়ে দোকান দাও। এখানে তুমি দোকান দিবে না। হ্যাঁ, ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়। যা তো এখান থেকে চলে যা। রুবেল, আমার তো একটাই উদ্দেশ্য, তোর ব্যবসায় লাল বাতি জ্বালানো। তুমি কি বলো তো, আজকেও এগুলো বিক্রি করতে পারলে না? তুমি যদি বিক্রি না করে ঘরের মধ্যে বসে থাকো, তাহলে এই সংসারটাকে কিভাবে চালাবে? এই কমল দাদাকে তো আমাদের পিছন ছাড়াতেই পারছি না। কিছু একটা করতে হবে। আচ্ছা, আমাদের ঘরের সামনে উঠানে তো অনেক বড় জায়গা, সেখানে একটা মুরগির খামার দিলে কেমন হয়? মুরগিগুলো বড় হলে তুমি বিক্রিও করতে পারবে, আর মুরগিগুলো কিছুদিন পর পর ডিমও দিবে। মুরগিগুলো বড় হবে আর ডিমও দিবে। এতে তুমি মুরগি আর ডিম দুটো একসাথেই বিক্রি করতে পারবে। তুমি তো ঠিকই বলেছ। সত্যিই তো, মুরগির তো অনেক দাম। কমল দাদা আমার অন্য কিছু কপি করলেও এই মুরগিটা কিনতে পারবে না। তুমি একটা কাজ করো, আমাদের বাড়ির উঠানের সামনে একটা মুরগির খামার করো। আমি যাই শহর থেকে মুরগি নিয়ে আসি। তাহলে রুবেল, তুই শেষ পর্যন্ত এই ফোন দিয়ে আটলি? মুরগির ব্যবসা করবি তুই? হ্যাঁ, আমার হয়তো মুরগি কেনার টাকা নেই, কিন্তু মাথা ভরা বুদ্ধি তো আছে। দেখ তোর ব্যবসার আমি কি হাল করি। আরে, তুমি শহর থেকে মুরগি কিনে ফিরে এসেছো? দেখো তো, আমি একটা মুরগির খামার বানিয়েছি। কেমন হয়েছে বলো? বাবা, বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। নাও, এবার মুরগিগুলোকে নামিয়ে নাও। রুবেলের মুরগিগুলো চুরি করে ওর ব্যবসায় আমি লাল বাতি জ্বালিয়ে দিব। যাই, তাড়াতাড়ি মুরগিগুলো চুরি করে আসি। মুরগি আছে, মুরগি নিয়ে যান। বড় বড় মুরগি নিয়ে যান। একটি মুরগি মাত্র 500 টাকা। একটি মুরগি মাত্র 500 টাকা। বড় বড় মুরগি আছে, নিয়ে যান। 2টি মুরগি মাত্র 500 টাকা। নিয়ে যান, নিয়ে যান।
কে কে নিবেন তাড়াতাড়ি নিয়ে যান, এর চেয়ে ভালো দামে মুরগি পাবেন না, নিয়ে যান নিয়ে যান। রুবেল, দেখলি তো আমি তোর ব্যবসায় লাল বাতি কিভাবে চালিয়েছি, হা হা হা। এবার থেকে প্রত্যেকবার তোর ব্যবসায় আমি শুধু লাল বাতিই জ্বালাবো, দেখি তুই আমি থাকতে কি করে ব্যবসা করিস। গিন্নি, কমল দাদা তো আজকেও মুরগি নিয়ে এলো। আমি তো ওদের বাড়িতে কোনো মুরগির খামার দেখিনি। তাহলে সে এতগুলো মুরগি কোথায় পেল? আমার মনে হচ্ছে কমল দাদা আমাদের খামার থেকে মুরগিগুলো চুরি করে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো তুমি কোনো মতেই ব্যবসা করতে পারবে না। আচ্ছা গিন্নি, তুমি কোনোদিন আমাদের ঘরের চালটাকে খেয়াল করেছো? কত বড় সেটা! একটা কাজ করলে হয় না, ওইখানে আমরা যদি মুরগিগুলোকে পুষি, তাহলে কমল দাদা আর চুরি করতে পারবে না। আর আমরাও মুরগিগুলোকে ভালো দামে বাজারে বিক্রি করতে পারবো। বা, বেশ ভালো বুদ্ধি করেছো তো। এবার দেখি কমল দাদা কিভাবে তোমার পিছে লাগে। আরে, কালকে তো মুরগিগুলো এই জায়গায় ছিল, আজকে কই গেল দেখতে পাচ্ছি না তো। বোকা রুবেল আমার সাথে চালাকি করলো না তো। যাই যাই, বাড়ি চলে যাই, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, না হলে কেউ দেখে ফেলবে। হায় হায়, আমার আর রুবেলের ব্যবসায় লাল বাতি জ্বালানো। গরিব ঘরের মেয়ে পিঙ্কি বসে আছে একটা গাছের নিচে। খাওয়া নেই, দাওয়া নেই। সেই সকাল থেকে গাছের নিচে বসে আছে, কারণ তার মন যে বেজায় খারাপ ছিল। আর তার মন খারাপ হবে নাই বা কেন? কারণ তার প্রিয় ঠাম্মা যে আজ 2 সপ্তাহ ধরে নিখোঁজ। তাই পিঙ্কি মন খারাপ করে বসে পুরনো কথাগুলো মনে করছে। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি না বললে রূপকথার দেশ নিয়ে আমাকে গল্প শোনাবে? কিন্তু এখন গল্প না শুনিয়ে কোথায় যাচ্ছ শুনি? আমি তো একটু বাজারের দিকে যাচ্ছি। তোর মা তো সকাল থেকে একাই কাজ করছে বাজারে। যেখানে যাচ্ছ যাও, কিন্তু বাড়ি ফিরে কিন্তু আমাকে গল্প শোনাবে। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার সাথে না একটা কথা ছিল। আগে বলো, মাকে তুমি বলবে না? আচ্ছা, বলবো না রে। বল তো, কি বলবি? তাড়াতাড়ি বল, আমাকে আবার বাজারে যেতে হবে। কাল স্কুলে আমি আমার বান্ধবী শেফালির কাছে একটা সুন্দর স্কুল ব্যাগ দেখেছি। ব্যাগটা না অনেক সুন্দর। ব্যাগের মধ্যে পুতুলও ছিল। তুমি আমার জন্য ওরকম সুন্দর একটা ব্যাগ আনতে পারবে? মাকেও বলেছিলাম, জানো, মা বলল আমি নাকি অনেক ছোট, আমাকে নাকি পুতুলেলা ব্যাগ নিলে একদম মানাবে না, মানাবে না। ওগুলো নাকি কলেজের মেয়েরা নেয়। আচ্ছা আচ্ছা, সোনা, আমি তোকে স্কুল ব্যাগ কিনে দেব। এখন ঘরে একটু চুপটি করে বস দেখি। আমি আসার সময় তোর জন্য পুতুলের ডিজাইনের স্কুল ব্যাগ নিয়ে আসবো। ঠাকুমা, ও ঠাকুমা, আমার ব্যাগ চাই না। ঠাকুমা, তুমি ফিরে এসো ঠাকুমা। সেই তো সেদিনই গেলে, আর ফিরে এলে না। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। তুমি তোমার পিঙ্কির কাছে চলে এসো ঠাকুমা। আমি আর দুষ্টুমি করব না ঠাকুমা। পিঙ্কি, তুই এখনো এখানে বসে আছিস? চল, বাড়ি চল। মা, ঠাকুমা কোথায় চলে গেল? ঠাকুমা কি আর আমাদের বাড়ি ফিরে আসবে না? ঠাকুমা কি আর আমাকে গল্প শোনাবে না? আসবে না তোর ঠাকুমা, আর আসবেই বা কি করে বল? তুই তো কিছু খাচ্ছিস না, ভালো করে ঘুমাচ্ছিস না, দিন দিন এভাবে শুকিয়ে যাচ্ছিস। আর এই জন্যই তো তোর ঠাকুমা তোর উপর অভিমান করে আছে। তুই যদি বাড়ি গিয়ে ভালো খাস, ভালো করে ঘুমাস, তাহলেই তোর ঠাকুমা ফিরে আসবে। আমি যদি ঠিক মতো খাবার খাই, সুস্থ থাকি, তাহলে ঠাকুমা আমার কাছে ফিরে আসবে। তাহলে চলো মা, বাড়ি চলো, আমি খাবার খাবো। এরপর পিঙ্কির মা পিঙ্কিকে নিয়ে বাড়িতে যায়। বেশ কিছুদিন কেটে যায়।
হঠাৎ একদিন পিঙ্কি হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে ঢুকে পড়ে। এ আমি কোথায় চলে এলাম? কখন যে হাঁটতে হাঁটতে আনমনে জঙ্গলে চলে এসেছি আমি খেয়ালই করিনি। এই গাছে আমি এগুলো কি দেখছি? আর একটু ভালো করে দেখি তো। এই বলে পিঙ্কি গাছটার দিকে যায়, আর গিয়ে তো অবাক হয়ে যায়। আমি কি দেখছি? গাছে যে অনেকগুলো পুতুলের ডিজাইনের ব্যাগ রয়েছে। গাছে কি আজকাল স্কুল ব্যাগ ধরে নাকি? আর ব্যাগগুলো তো দেখছি অনেক সুন্দর, দেখলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। কিন্তু ওই নীল ব্যাগটা দেখে আমার এমন মনে হচ্ছে কেন? মনে হচ্ছে নীল ব্যাগটা আমার খুব কাছে। ব্যাগটার প্রতি আমার এক অদ্ভুত মায়া কাজ করছে, কিন্তু আমার সাথে কেন এমন হচ্ছে? পিঙ্কি যখনই ওই লাল ব্যাগটা স্পর্শ করতে যাবে, ঠিক তখনই ওই ব্যাগটা কথা বলে ওঠে। না সোনা, তুই এই ব্যাগে হাত দিস না। তুই এই ব্যাগে হাত দিলে ওই ডাইনিটা এখানে চলে আসবে আর তোর রক্ত খাবে। এই ব্যাগটা কথা বলছে? এই কণ্ঠটা তো আমার অনেক চেনা। মনে হচ্ছে আমার ঠাকুমা কথা বলছে। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি কোথায়? হ্যাঁ রে, আমি তোর ঠাম্মা। আর আমি যে এই ব্যাগটার মধ্যে বন্দি হয়ে আছি রে। কিন্তু ঠাকুমা, তুমি এই ব্যাগের মধ্যে বন্দি হলে কি করে? শোন তবে, আমি সেদিন তোর মায়ের সাথে দেখা করে সোজা পথে না গিয়ে ভুল করে এই জঙ্গলে ঢুকে পড়েছিলাম। তখন এই গভীর জঙ্গলের মধ্যে আমি এত বড় একটা গাছের মধ্যে কতগুলো স্কুল ব্যাগ দেখতে পাই। আর এই স্কুল ব্যাগগুলো দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। এখানে অনেকগুলো ব্যাগ ছিল, তার মধ্যে লাল রঙের পুতুলের স্কুল ব্যাগটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ওটা স্পর্শ করি। তখনই হঠাৎ করে কোত্থেকে একটা ডাইনি চলে আসে। তাই ওই ডাইনি শাস্তি হিসেবে এই লাল ব্যাগের মধ্যে আমাকে বন্দি করে রেখে দেয়। আর তারপর থেকেই আমি এই ব্যাগের মধ্যে বন্দি হয়ে আছি। জানিস দিদি ভাই, আমার না তোর কথা খুব মনে পড়ে। আমারও তো তোমার কথা খুব মনে পড়ে ঠাকুমা। তুমি জানো আমি তোমার জন্য কত কান্না করতাম। আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসতেই না। দিদি ভাই, এখানে আর থাকিস না, সন্ধ্যা নেমে এসেছে যে, এক্ষুনি ওই রাক্ষসটা চলে আসবে। যা যা, তুই এখান থেকে চলে যা। সে তো আমি চলে যাব, কিন্তু ঠাকুমা, তুমি কি এই ব্যাগ থেকে বের হতে পারবে না? এই ব্যাগ থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? আমি ওই রাক্ষসীকে ছাড়বো না। ঠাকুমা, তুমি ওই রাক্ষসীকে মারার কোনো উপায় জানো? আমি তো ওসব ব্যাপারে জানি না, তবে ওই ডাইনির মুখ থেকে শুনেছি ও নাকি মধু আর গঙ্গা জল খুব ভয় পায়। তুই একটা কাজ কর, একটা বাটিতে গঙ্গা জল আর মধু মিশিয়ে নিয়ে আয়। একটু পরই সেই ডাইনিটা এখানে চলে আসবে। তুই তাড়াতাড়ি বাড়ি যা দিদি ভাই। এরপর পিঙ্কি তার ঠাকুমার কথা মতো বাড়িতে চলে যায়। পরের দিন বাড়ি থেকে আসার সময় পিঙ্কি তার হাতে করে তার ঠাম্মার বলা জিনিসগুলো নিয়ে আসে। সে ওই গাছটার কাছে যায়, সেখানে গিয়ে দেখে ডাইনিটা দাঁড়িয়ে আছে। দিদি ভাই, তাড়াতাড়ি ওই জলটা এই ডাইনির গায়ে ঢেলে দে, তাড়াতাড়ি কর। এরপর পিঙ্কি গঙ্গা জল ওই রাক্ষসীর গায়ে ছুঁড়ে মারে, আর সঙ্গে সঙ্গে রাক্ষসী উধাও হয়ে যায়। হ্যালো বন্ধুরা, জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে।